বিএনপির মিডিয়া সেল এর পক্ষ থেকে জানানো হয়েছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মাঝে বৈঠকের পর বলা হয়েছে আজ বাংলাদেশের বিজয়। তো আপনিও কি তাই মনে করেন কিনা? আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। ধন্যবাদ টিটো ভাই। আসলে শুধু বিএনপি নয়, আপনি যদি খেয়াল করেন যে এই বৈঠকটির পরে যে একটা যৌথ বিবৃতি পাঠ করা হলো, সেই যৌথ বিবৃতিতেও কিন্তু বলা হলো যে দুই পক্ষই এই বৈঠকের আউটকাম থেকে তারা সন্তুষ্ট। এবং আমাদেরকেও কিন্তু ধারণা দেওয়া হচ্ছে, বিএনপির পক্ষ থেকেই বলেন বা ডক্টর ইউনূসের লোকজন তাদের পক্ষ থেকেই বলেন, দুই পক্ষই একটা ধারণা দিচ্ছে যে তারা দুই পক্ষই এই আলাপ আলোচনাতে তারা সন্তুষ্ট। তো আমরা কিন্তু মানে বাহ্যিক ভাবে তাহলে কিন্তু এটাকে একটা সফল এবং আন্তরিকতায় পরিপূর্ণ সফর হিসেবেই কিন্তু আমরা দেখতে চাই। এবং আমরা বলতে পারি যে এটি যেহেতু দুই পক্ষই বলছে যে তারা সন্তুষ্ট, তো এখন আমাদেরকে তো তাহলে তাদের কথাটাকে বিবেচনায় নিয়ে এটাকে আসলে সফল না বলে কোনো উপায় নেই। কিন্তু তারপরে যেহেতু আমরা বিশ্লেষক, আমাদের কাজই হচ্ছে বিশ্লেষণ করা, বিটুইন দ্য লাইনস আমরা পড়ি বা পড়বো। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে তারা সফল বললেও আমরা কি কি কারণে এটাকে সফল মনে করছি না বা আমাদের মনে ভয় লাগছে বা শঙ্কা লাগছে, সেগুলো আমার মনে করি আমাদের দর্শকদের সামনে আমাদের তুলে ধরা উচিত। তো সেই প্রেক্ষাপটে আজকে আসলে এই বৈঠকটি নিয়ে আমি আমার দৃষ্টিতে আমি কিছু ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। কারণ আপনি জানেন যে আমরা কিন্তু আসলে যেটা বলে না যে ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। তো এ ধরনের যে মানে অতি গুরুত্বপূর্ণ যে বৈঠকগুলো, আপনি যদি অতীত ইতিহাস দেখেন, মানে একেবারে নিকট অতীত ইতিহাস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে এ ধরনের বৈঠকগুলো সফল হোক বা ব্যর্থ হোক, বাইরে এসে কিন্তু পাবলিক পারসেপশন দেওয়া লাগে যে বৈঠকটি সফল হয়েছে। আমি একটু দর্শকদেরকে স্মরণ করে দিতে চাই যে 2006 সালের অক্টোবর মাসটা জুড়ে এই যে আপনি যে দৈনিক জনকণ্ঠের যে একটা আপনি দেখাচ্ছেন যে সংলাপে কিছুটা অগ্রগতি, এটা ছিল সেই আলোচিত আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে আব্দুল জলিল, এই আওয়ামী লীগ এবং বিএনপির যে তারা সাধারণ সম্পাদক ছিলেন, আব্দুল জলিল এবং আব্দুল মান্নান ভূঁইয়া, এই দুই সাধারণ সম্পাদকের মাঝে যে একটা আলোচিত সংলাপ হয়েছিল, ধারাবাহিক সংলাপ, সিরিজ সংলাপ। যখনই তারা এই সংলাপ থেকে বের হতেন, তারা বলতেন অগ্রগতি হয়েছে, আমরা একটা মীমাংসায় পৌঁছাচ্ছি, আলাপ আলোচনা রাইট ট্র্যাকে যাচ্ছে। আমরা মনে করতাম যে হ্যাঁ, আসলেই এই সংলাপে তারা যেহেতু বলছে কিছু অগ্রগতি, তাহলে হয়তো অগ্রগতি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আপনি জানেন যে এই 2006 অক্টোবরের এটা থেকে কিছুই শেষ পর্যন্ত বের হয়নি, যার প্রেক্ষাপটে শেষ পর্যন্ত 111 এর মতো একটা বিষয় আমাদেরকে দেখতে হয়েছে। তো সেজন্য আমরা বলতে পারি যে আসলে এ ধরনের হাই স্টেক যে মিটিং গুলো, সেগুলো আসলে ব্যর্থ হোক বা সফল হোক, আপনাকে বাইরে এসে মিডিয়ার সামনে দেখানো লাগে যেটা সফল হয়েছে। তো তারেক রহমান এবং ডক্টর ইউনূসের ক্ষেত্রেও কিন্তু তাই, যে বাইরে এসে দেখানো লাগছে দুজনকেই যে আমাদের আয়োজনে, আমাদের উদ্যোগে যে একটা বৈঠক হলো, এটা সফলই হয়েছে। কারণ তাদের মতো একজন স্টেচারের ব্যক্তিত্ব, সেটা তারেক রহমানই বলেন বা ডক্টর ইউনূসই বলেন, তারা কিন্তু দেখাতে চাবে না যে আমরা দুজন মানুষ আলাপ আলোচনা করে সেটা ব্যর্থ হয়েছে। অন্তত পাবলিকলি তারা এটা শো করবেন না, মানে ব্যর্থ হলেও তারা সেটাকে পাবলিকলি কিন্তু সফল হিসেবেই পোর্ট্রে করবেন। এটাই হচ্ছে আসলে এ ধরনের মিটিং এর ক্ষেত্রে বাস্তবতা। তো এখন আমি কেন এ ধরনের মানে একটা নেগেটিভ কথা বলছি, এটা হয়তো দর্শকরা ভাবতে পারেন যে তারা যেহেতু বলছে যে এটা সফল হয়েছে, তাহলে আমি কেন এটাকে সফল বলে মেনে নিচ্ছি না, মানে আমার আপত্তিটা কোথায়? আমার আপত্তির ক্ষেত্রে আসলে বেশ কিছু জায়গা রয়েছে। প্রথম জায়গাটাই হচ্ছে, আপনি জানেন যে বিএনপি তারা কিন্তু বলে আসছিল যে তারা নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এই খলিলুর রহমানকে তারা দেখতে চায় না। তো আপনি যখন এরকম একটি মিটিং এ গেলেন, এই মিটিং এর আশেপাশে তো আমরা খলিলুর রহমানের উপস্থিতি প্রত্যাশা করিনি। মানে আপনি যদি তারেক রহমান বা বিএনপির ওই মতামতটাকে শ্রদ্ধা করতেন, আমি ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনি যদি তারেক রহমান বা বিএনপির ওই অবস্থানটাকে শ্রদ্ধা করতেন, যে তাদের যেহেতু আপত্তি রয়েছে খলিলুর রহমানকে কেন্দ্র করে, আপনি তাহলে এই বৈঠকের আশেপাশে কেন খলিলুর রহমানকে রাখলেন? আর আপনি রাখতে পারতেন যদি তার যে পোর্টফোলিও, সেটার সাথে যদি এটা সামঞ্জস্য হতো। আপনি বাইরে সফরে যাচ্ছেন, বিদেশ সফরে যাচ্ছেন, আপনার সাথে আপনার ওই পররাষ্ট্র উপদেষ্টা, তাকে আমরা দেখতে পাচ্ছি না। আপনার দেশের নিরাপত্তা উপদেষ্টা, তাকে আপনি নিয়ে গিয়ে এ ধরনের একটা বৈঠকের, যার বিরুদ্ধে মানে বিএনপির আপত্তি রয়েছে, তাকে আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুবই দৃষ্টিকটু। মানে আপনি এটা হচ্ছে বিএনপি কে আপনি অগ্রাহ্য করলেন, ঠিক যেভাবে আপনি এর আগে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যখন একটা বিএনপি প্রতিনিধি দল দেখা করতে গেল, তাদের আপত্তি ছিল যেই ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে, আপনি সেই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কিন্তু ওই আলোচনায় বসিয়ে রাখলেন।
তার মানে কি? তার মানে হচ্ছে আপনি বিএনপি কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যে তোমাদের আপত্তি আছে খলিলকে নিয়ে, খলিলই এখানে থাকবে। তোমাদের আপত্তি আছে খলিলকে নিয়ে, যৌথ বিবৃতি খলিলকে দিয়ে আমরা পাঠ করাবো। তোমাদের আপত্তি আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দিয়ে, সজীব ভুইয়াকে আমরা রাখবো। এর মাধ্যমে কি হলো? আপনি বিএনপি কে দেখাচ্ছেন যে তোমাদের কথাবার্তাকে আমি কেয়ার করছি না। আর আপনি যদি কেয়ারই করতেন তাহলে তো বিএনপির অবস্থানটাকে আপনি শ্রদ্ধা করতেন। কারণ আমরা দেখেছি বিএনপির অবস্থানটা কি ছিল। বিএনপির অবস্থানটা ছিল ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর। বিএনপির সমস্ত জায়গা থেকে কিন্তু এই পোস্ট কার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর। ডিসেম্বরে তারা নির্বাচন চাচ্ছিল এবং ওটার জন্য তারা একটা ক্যাম্পেইনও করেছিল অনলাইনে। এখন বিএনপি কিন্তু কখনো বলেনি যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, তাদের দাবিটা কিন্তু ছিল ডিসেম্বরেই। আর আমরা বিএনপি কে বা খালেদা জিয়াকে আমরা কি হিসেবে চিনি? আপোষহীন নেত্রী। তারা অন্যায়ের সাথে আপোষ করবেন না। কারণ এই সরকারটা যে কত বড় একটা ব্যর্থ সরকার, অপদার্থ সরকার ডক্টর ইউনূসের, এটা গত 10 মাসে আমাদের বোঝা হয়ে গিয়েছে। তো যেহেতু আমরা 10 মাসে বুঝে গিয়েছি যে এরা ব্যর্থ অপদার্থ, তো এখন তো এদেরকে আমার আরো একটা 10 মাসের সময় দেওয়ার দরকার নেই। এরা দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে এবং সেক্ষেত্রে ডিসেম্বর আমি মনে করি এটা পর্যাপ্ত সময়। কিন্তু তারা কি করছে? তারা সময় ক্ষেপণ করতে চাচ্ছে। তারা একবার বলছে আগামী বছরের আমরা ওই জুনের মধ্যে, এখন তারা আবার বললো ওই প্রধান উপদেষ্টা তার ভাষণে এপ্রিলে, এখন আবার তারা বলতে চাচ্ছে যে আচ্ছা এটার মাঝামাঝি একটা আমরা ফেব্রুয়ারিতে করব। তো এখন ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এখানে যে তিনি একটা বলা হচ্ছে যে সবুজ সংকেত দিয়েছেন, যেটা নিয়ে অনেকে লাফালাফি করছে, আমি তাদেরকে বলতে চাই বিনয়ের সাথে যে আপনারা এই ডক্টর ইউনূসের কথার মাঝে যে একটা ফাঁক রয়েছে, সেই ফাঁকটাকে আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করেন। ফাঁকটা কোথায়? তিনি বলেছেন যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা যদি এবং কিন্তুর মাঝে ফেব্রুয়ারিতে নির্বাচনটি আটকিয়ে আছে। তো এখন এই ফেব্রুয়ারির মাঝে কিন্তু আপনি অনেক খেলা ডক্টর ইউনূস খেলতে পারেন। এর মাঝে তিনি হয়তো বলতে পারেন দেশের একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে যে এখন নির্বাচনের পরিবেশ নেই। তিনি হয়তো বলতে পারেন যে এখন করোনা উপদ্রব বেড়ে গেছে, করোনার কারণে, যেটা অলরেডি আমরা শুনতে পাচ্ছি যে করোনার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, বলবেন যে করোনা এসে গেছে এখন এই মুহূর্তে নির্বাচন দেওয়া সম্ভব না। এভাবে নানা খেলা কিন্তু তিনি খেলতে পারেন। আপনি যত এটাকে বিলম্বের দিকে নিয়ে যাবেন, আপনার হাতে স্কোপ থাকবে যে কোনো একটা অজুহাত দিয়ে নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়ার। তো এখন আমার কথা হচ্ছে কি যে আসলে আমরা কেন ডক্টর ইউনূসের এই বিষয়গুলোকে অবিশ্বাস করছি বা সন্দেহের চোখে দেখছি? একটাই কারণে, কারণ ডক্টর ইউনূসই এই সন্দেহ বা অবিশ্বাসটাকে তৈরি করেছেন। কারণ তাকে কেন্দ্র করে এখন যে একটা বলয় তৈরি হয়েছে, একটা যে পাওয়ার স্ট্রাকচার, আমরা স্পষ্টত বুঝতে পারছি যে এখানে যে ডক্টর ইউনূস যখন প্রথম দায়িত্বভার গ্রহণ করলেন 8 আগস্ট, আর এখন এসে ডক্টর ইউনূস এই 2025 সালে আমরা যে ডক্টর ইউনূসকে দেখতে পাচ্ছি জুন মাসে, এই দুই ডক্টর ইউনূস কিন্তু টোটালি দুইটা ডিফারেন্ট মানুষ। কারণ তখন তাকে কেন্দ্র করে কিন্তু এই খলিল বা ছোটন বা ফরাদ মজহার এই চক্রটি কিন্তু সক্রিয় হয়নি, কিন্তু এখন তিনি কিন্তু এই চক্রের দ্বারা প্রভাবিত। এই চক্রের প্যারিসে বসে থাকা যে ইউটিউবার, তার দ্বারা তিনি প্রভাবিত। তারা অনেক সময় যা যা বলছে তিনি তাই তাই বাস্তবায়ন করছেন। আর তার মনের মধ্যে হয়তো একটা আশঙ্কা রয়েছে যে আমি যদি তাদের কথা মতো না চলি, তাহলে হয়তো তারা যেভাবে জেনারেল ওয়াকারুজ্জামানকে তথাকথিত জয় বাংলা করে দিচ্ছে, তারা যেভাবে আসিফ নজরুলকে কথায় কথায় চরিত্র হনন করছে, তাদের মতের বাইরে গেলেই তারা যেভাবে তাদের যাদেরকে শত্রু বানাচ্ছে তাদের বিরুদ্ধে কন্টেন্ট বানাচ্ছে, এখন দেখা গেল তারা কামানের গুলিটা উল্টিয়ে দিল। তারা এখন ডক্টর ইউনূসের দিকে কামানের বন্দুকের নল টাক করে দিয়ে একের পর এক ভিডিও এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বানানো শুরু করলো, যেটা তারা ওই কয়েকদিন আগে থেকে আমরা দেখছিলাম যে প্রতিদিন একটা করে ভিডিও বিএনপির বিরুদ্ধে বানানো হচ্ছিল। কারণ বিএনপি যেহেতু তাদের সাথে কোনো কম্প্রোমাইজে যায়নি, কম্প্রোমাইজে গিয়েছেন ডক্টর ইউনূস, যে কারণে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা ভিডিও বানায় না, যে কারণে ডক্টর ইউনূসকে তারা 5 বছর ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়, যে কারণে তাদের প্রিয় খলিল ভাইকে ডক্টর ইউনূস নিরাপত্তা উপদেষ্টা করার পর থেকে তারা ডক্টর ইউনূসের ব্যাপারে একদম পজিটিভ, কারণ খলিল ভাইকে বসিয়ে রেখে তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে পারছে। এখন এই যে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, এই যে একটা স্বার্থন্বেষী চক্র, যেটাকে আমরা বলছি যে লেংটু সোলাইমান, এই লেংটু সোলাইমানের যে চক্র, যারা বলেছিল এই কয়েকদিন আগেই বলেছিল যে ক্যান্টনমেন্টে কি হচ্ছে এটা নিয়ে আতঙ্কিত হয়েন না, সেনাবাহিনী আমাদের সাথে অ্যালাইন্ড হচ্ছে, তারপরে দেখা গেল সেনাবাহিনী তাদের সাথে আসলে অ্যালাইন্ড হয় নাই। তারা কথায় কথায় বলে দেয় আজকে ওয়াকারে জয় বাংলা করে দিব, আপনারা ওই মসজিদে মসজিদে যান শুক্রবার দিন, ইনকেলাব জিন্দাবাদ বলে আজকে ওয়াকারে সরাই দিব। কিছু 19 থেকে 20 সালে মানুষকে বলে দিবে উমুকে ভারতের দালাল। আজকে আপনি দেখেন তার ভিডিওর টাইটেলটা কি হয়েছে,
যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের কারণে ভারত হেরে গেছে। আরে বাপ, এখানে ভারত কোত্থেকে আসলো? প্রত্যেকটা কথার মধ্যে ভারত। কারণটা কি? কারণ সে জানে যে আপনি যখনই ভারতকে 10টা গালি মারবেন, আপনি যখনই ভারতকে নিয়ে মানুষকে চুলকানি মারবেন, আমাদের দেশের অনেক মানুষ ওই চুলকানিটাকে খুব পছন্দ করে। এটা পপুলিস্ট সেন্টিমেন্ট। আপনি ওই পপুলিস্ট সেন্টিমেন্টে চুলকানি মারবেন, কারণ ওইটাই আপনার ভিডিওকে ভিউ করার জন্য বা দেশের অস্থিতিশীলতা তৈরি করার জন্য আপনার মলম, ওই টনিক আপনি খাওয়াচ্ছেন মানুষকে। এখন আমার কথা হচ্ছে যে এই যে লেংটু সোলেমান এবং এই লেংটু সোলেমানের যারা সাগরেদ বা এই যে যাদেরকে আমি বলছি ত্রিরত্ন, এই ত্রিরত্ন মিলে এই কয়েকদিন আগে ওই ত্রিরত্ন মিলে কি করতো, কথায় কথায় আজকে রাতে কু হয়ে যাচ্ছে, যাকে আপনি বলেছেন কু সারোয়ার। এই কু সারোয়ারের নেতৃত্বে এই 3জন মিলে যৌথ বিবৃতি দিত। আপনি দেখেছেন যে প্রত্যেকটা পোস্টারের মধ্যে 3জনের নাম একসাথে থাকতো এবং তারা একসাথে 3জন মিলে টকশো করতো। কিন্তু আমি এবার ভাবছিলাম যে এই মিটিং এর পরে ওরা 3জন এসে বলবে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারকটা হইলো না এবার। তার মানে কি তারা এখন আবার অর্গানাইজড হচ্ছে যে নতুন করে কি বয়ান দেওয়া যায়, কারণ দেখছে পুরানো বয়ান তো এখন পাবলিক খাচ্ছে না, পুরানো বয়ান তো আবার মিলতেছে না। পুরোনো বয়ানগুলো যে ছিল ওয়াকারে জয় বাংলা করে দিব, ওয়াকার জয় বাংলা হয় নাই। পুরোনো বয়ান ছিল সেনাবাহিনী আমাদের সাথে অ্যালাইন্ড হবে, সেনাবাহিনী অ্যালাইন্ড হয় নাই। তারপরে ডক্টর ইউনূসের এই তারেক রহমানের সাথে বৈঠকের আগে দিয়ে বলা হলো যে ডক্টর ইউনূস আপনি এই বিএনপির সাথে বৈঠক করার আগে বা বিএনপি কে নিয়ে আপনি তারেক রহমানকে নিয়ে আপনি কিছু করার আগে আপনি চিন্তা করে দেখেন যে জুলাই সনদ করা, তারপরে এই যে এদের বিচার টিচার করা, এগুলো শেষ না করে কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না। এই কথা কিন্তু লেংটু সোলেমান বলেছিল। আবার যখন আপনি দেখেন এই মুহূর্তে মিটিংটা হয়ে গেল, তখন আবার সে বলতেছে যে না ভারত হাইরা গেছে। তার মানে কি আমি ওইখানেও আছি, এখানেও আছি, আমি সবখানে আছি, মানে আমার ন্যারেটিভটা আমি সবখানে এস্টাবলিশ করব আমার মন মতো করে। আমি এখানে একটা জিনিস আপনাকে দেখাতে চাই। আমি মনে করি যে আমাদের দেশের জনগণ এত বোকা না, ভোদাই না। সবাই তো আর ভোদাই না সাকিব। যেমন উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, মিটিং এ কি হচ্ছে দেখতে পারেন কমেন্ট বক্সের লিংকে, মানে উনি একটা ভিডিও করেছেন ওইখানে। তো একজন উত্তর দিচ্ছেন, বিস্ফোরা সাময়িক শরীরের জন্য অস্বস্তিকর কারণ হয়ে থাকে, একটা পরিণত অবস্থায় গেলে এই যন্ত্রণাদায়ক অস্বস্তিকর মুহূর্তে সমূলে উৎপাদন করতে হয়। পিনাকি হলো আমাদের সমাজে অপ্রত্যাশিত বিস্ফোরা, সে নিজেই এবার সমূলে বিন্যাস হয়ে যাবে, কারণ তাকে এন্টারটেইন করার মতো জামাত ও এনসিপি নিজেদের অস্তিত্ব নিয়ে ব্যস্ত থাকবে। সো মানুষ কত মানে মানে আমাদের দেশের মানুষ কত বুদ্ধিমান, চমৎকার করে সে তার সে ওখানে কমেন্টসে লিখছে। তো এখন মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনি যেটা বললেন ওটাই হচ্ছে আসল কথা, যে আপনি ঘুরে ফিরে দেখবেন খালি ভারত ভারত ভারত, ওয়াকার ওয়াকার ওয়াকার, মানে চুলকানির মতো, মানে মলম, চুনকালির মলম। এই চুলকানিটা আবার আমাদের দেশের জনগণ খুব পছন্দ করে। মানে এটাকে আপনি যেটা বললেন, চমৎকার করে বললেন যে পপুলিস্ট একটা ব্যাপার। এইগুলো কিন্তু আপনি দেখেন অনেকের ভিডিও করে, আমি অবাক হয়ে যাই কি রকম কল্প কাহিনী তৈরি করে। মানে ওয়াকারকে নিয়ে, ওয়াকার সাহেবকে নিয়ে কত ধরনের কল্প কাহিনী। এখন দেখতেছি তারেক রহমানকে নিয়ে কল্প কাহিনী, তারপরে আপনার প্রধান উপদেষ্টাকে নিয়ে কল্প কাহিনী। মানুষ আবার গেলে গিলতেছে গোগ্রাসে গেলে। তো এইটা ব্যাপারে কি বলবেন আপনি সাকিব? এইটার ব্যাপারে আমি আমাদের যারা সম্মানিত দর্শক তাদেরকে একটা কথাই বলবো, যে যারা ফাঁকা বুলি মারে তাদের ফাঁকা বুলিটা আপনারা কিন্তু খুব সহজেই ধরতে পারেন। কিভাবে? ধরেন তারা কয়েকদিন আগে কি বললো যে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আমরা সাথে সাথে 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূসের পাশে দাঁড়াবো, দরকার হলে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করবো, ঢাকা এয়ারপোর্টে 3জন একসাথে। অথচ আপনিও জানেন আমিও জানি, আমরা প্রত্যেকে জানি যে এই 3 কুতুব জিন্দেগিতে বাংলাদেশে ল্যান্ড করবে না। তারা সারা জীবন প্রবাসে থেকে দেশকে অস্থির করবে, এটাই তাদের কাজ। কিন্তু যারা তাদের মুরিদ রয়েছে তারা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে যে এই 3জন আসলে হয়তো বাংলাদেশে কখনো আসবে, কিন্তু আমরা জানি এরা জীবনেও কখনো বাংলাদেশে যাবে না। এরা কাজই হচ্ছে বিদেশে বৈশা বৈশা এই ভিডিও বানাবে, চুলকানির মলম সাপ্লাই দিবে, সবাইরে রয়ের এজেন্ট বানায় দিবে, সবাইরে ভারতের এজেন্ট বানায় দিবে, সবকিছুর মধ্যে আপনার ওই ভারতের গন্ধ খুঁজে পাবে, সবাইরে দালাল বানায় দিবে। এখন কথা হচ্ছে কি, দিন শেষে আমাদের যারা শুভ বুদ্ধি সম্পন্ন দর্শক রয়েছেন তারা কিন্তু অলরেডি এই 3জনের ধান্দা বুঝে গেছে। এখন দুঃখের জায়গাটা যেটা, সেটা হচ্ছে ডক্টর ইউনূস
এই খলিলুর রহমানের মাধ্যমে এই চক্রের কাছে তিনি অনেকাংশেই জিম্মি হয়ে গিয়েছেন। এবং এই খলিলুর রহমান, তারপরে আপনার এই যে ফরহাদ মজহার, ছোটন, এই যে চক্র, আর এই চক্রের ইউটিউব শাখার দায়িত্বে আছে এরা। তো এখন এরা মিলে ডক্টর ইউনূসকে ব্ল্যাকমেইল করছে রীতিমতো, যে আমাদের কথার বাইরে গেলে আমরা যেভাবে ওয়াকারকে জয় বাংলা করি, আসিফ নজরুলকে জয় বাংলা করি, আমরা যেভাবে সবাইকে জয় বাংলা করি, আপনারও জয় বাংলা করবো। এখন ডক্টর ইউনূস একজন 84 বছর বয়সের মানুষ, তার হয়তো ওই জয় বাংলা হইতে ভয় লাগে, তার জন্য হয়তো তাকে কিছু কিছু সময় তাদের কথা মতো মানতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে তিনি তারেক রহমানের সাথে দেখাও করছেন, আবার তারা বলছে দেখা কিন্তু করেন না আপনি, তাদের দাবি আবার শুনেন না। আবার তাকে তারেক রহমানের সাথে বলতে হচ্ছে শর্ত সাপেক্ষে হ্যাঁ আমরা নির্বাচন হতেও পারে ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ ডক্টর ইউনূস কিন্তু একটা দোদুল্যমান অবস্থায় আছে, যে শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। কোন দিকে যাবে তিনি কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কারণ তাকে কেন্দ্র করে এই যে একটা চক্র, তারা যে খেলা খেলতেছে বা খেলতে চাচ্ছে, ওই খেলার যে একটা অংশ ডক্টর ইউনূস হয়ে গিয়েছেন নিজের অজান্তেই, এটা ডক্টর ইউনূস বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। আর যদি ডক্টর ইউনূস বুঝতে পারতেন তাহলে কিন্তু এই চক্র থেকে তিনি বের হয়ে আসতেন, তিনি কিন্তু খলিলকে বের করে দিতেন, কিন্তু তিনি কিন্তু খলিলকে বের করেন নাই। খলিল এখনো তার কাছে রয়েছে গুরুত্বের সাথে। এখানে এখানে আমার, আপনি যেটা বললেন, আমারও মানে শুধু আমি না, অনেকেরই দৃষ্টি কেড়েছে। যেমন হচ্ছে যে নর্মালি বিএনপি কিন্তু যাকে ইংল্যান্ডে নিয়ে এসছে, সে তার দায়িত্ব হচ্ছে পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো সে দেখে, অর্থাৎ আমির খসরু সাহেব। নর্মালি পররাষ্ট্র উপদেষ্টা আসার উচিত ছিল, অথবা মানে অন্তত আসিফ নজরুল সাহেবের আসার উচিত ছিল, ঠিক আছে? তা না এনে ওই যাকে নিয়ে এত বিতর্ক, তাকে কেন আনলো? আমার কাছে কেন জানি, আপনি যেটা বলছেন আমিও, আমার কাছে এটা মনে হচ্ছে যে there is something wrong। আপনি কি মনে করেন এটা কি আইওয়াশ? এটাই তো আপনি বলছেন, তার কারণ আইওয়াস। এবং সবচেয়ে বড় কথা কি, বিএনপির একটা ওই যে আপোষহীন একটা স্ট্যান্ড রয়েছে, এবং এটা দেশের ভালোর ক্ষেত্রে আমি মনে করি যে খালেদা জিয়ার একটা আপোষহীন একটা ইমেজ রয়েছে। তো এখন এই আপোষহীন ইমেজটাকে আসলে কম্প্রোমাইজ করাটা উচিত হয়নি বিএনপির। তারা বলেছিল আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তাদের ওই ডিসেম্বরই অনার থাকা উচিত ছিল, কারণ বাকি 2 মাস এক্সট্রা থেকে এই সরকার কি উদ্ধার করবে এটা আপনিও জানেন আমিও জানি, কারণ 10 মাসে তারা কি উদ্ধার করছে, কি সংস্কার করছে, এটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু সাকিব, আমার কাছে মনে হয় কি, সেটা আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু গণতন্ত্রের, আমি যেটা এই মিটিং এর আগে বলেছিলাম, গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে ডায়ালগ, কথা বলা, আলোচনা করা। হ্যাঁ, এবং মানে যদি বিষয়টা এরকম সম্পর্কের অবনতি ঘটে, সেটাকে কমিয়ে আনা। তো আপনার কাছে কি মনে হয় না যে এই যে আলোচনা, এই যে ডায়ালগ, এই যে মানে ব্যাপক মানুষ, অধিক সংখ্যক মানুষ এই মিটিংটাকে স্বাগত জানিয়েছে, এটি কি গণতন্ত্রের জন্য মানে সুবাতাস কিনা? নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জিনিস হচ্ছে, তারপরও কি আমাদের মানে মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এই মিটিং এর ভিতরেও আবার মানে অন্তর্নিহিত কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হয়তো আমাদের জন্য ভালো না? এটাই কি আপনি বলতে চাচ্ছেন? যদি ডক্টর ইউনূস বলতেন যে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে কিন্তু আমাদের এত সন্দেহ থাকতো না। তিনি বলেছেন যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, অর্থাৎ কথার মধ্যে কিন্তু ফাঁক আছে। এখন আমি অবাক হয়ে যাই যে তারেক রহমান এই ফাঁকে বা এই কন্ডিশনের দ্বারা আবদ্ধ যে কথাটা, এটাকে তিনি কেন একসেপ্ট করলেন? না, কিন্তু এটা আমি বলি আপনাকে, তারেক রহমান সাহেব 1 ঘন্টা 20 মিনিট বা 15 মিনিট একান্তে কথা বলেছে। এই একান্তে কি বলেছে এটা তো আমরা জানি না সাকিব। হ্যাঁ, কিন্তু আপনার যৌথ বিবৃতিটাকেই কিন্তু আপনাকে দেখতে হবে। তার একান্তে যাই বলুক, বিবৃতির মাঝে কিন্তু ওটাই আছে যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে। অতএব এটা কিন্তু আমাদের মানে বুঝতে হবে যে এখানে কিন্তু কথার মধ্যে একটা ফাঁক আছে। এখানে কিন্তু কখনোই বলা হয় নাই যে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা নির্বাচন দিয়ে দিব। আর সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হচ্ছে, যেখানে আপনি জানেন যে এই সরকারের ভেতরে খলিল, ফরহাদ মজহার, ছোটন, এই চক্রটা রয়েছে, আর তাদের ইউটিউব শাখার প্রধান হিসেবে প্যারিস থেকে একজন তো রয়েছেই। তো এই চক্রটা যতক্ষণ পর্যন্ত আপনি জানেন অ্যাক্টিভ আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারেন না যে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। কারণ যেহেতু এখানে বলা হয়েছে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের কথা বলা মাত্রই যারা আমাদেরকে দালাল বলছে, গালাগালি করছে, স্বয়ং এই ন্যাংটা সোলামায়নও ইলেকশনের বিরুদ্ধে ছিল, হঠাৎ করে উনি 90 ডিগ্রি
পোল্টি মেরে ইলেকশনের পক্ষে চলে আসার মালে উনি কোনো ইলেকশনের পক্ষে আসে নাই। উনি ফর দা টাইম বিং একটা স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। আচ্ছা, কারণ এখন এই স্ট্র্যাটেজির বাইরে গেলে ওনার দর্শকই ওনাকে গালি মারবে, ওনাকে তো পপুলিস্ট সেন্টিমেন্টে আগাতে হবে। উনি ফর দা টাইম বিং এটাকে একটা পপুলিস্ট কনসেপ্ট হিসেবে, এটাকে স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছেন। কারণ এই মুহূর্তে আপনি যদি এর বিরুদ্ধে বলেন, আপনি পাবলিকের গালি খাবেন। তাদের পুঁজি হচ্ছে পপুলিস্ট আইডিয়াকে নিয়ে সামনে আগানো, তো তারা পপুলিস্ট আইডিয়া নিয়ে সামনে আগাচ্ছে। কিন্তু যখনই নির্বাচনের দিনটা ঘনিয়ে আসবে, অথবা আমরা ফেব্রুয়ারির কাছাকাছি যাব, তখন দেখবেন এই লেংটু সোলেমানের দল তারা কিন্তু নতুন করে খেলা খেলবে।